আসসালামু আলাইকুম, প্রোকোডারে আপনাকে স্বাগতম। আপনি দেখছেন মডার্ন এইচটিএমএল প্লেলিস্ট এবং আজকে আমরা কথা বলবো এইচটিএমএল হেডিং নিয়ে। তো চলেন স্ক্রিনে যাই এবং দেখি কিভাবে এইচটিএমএল হেডিং কাজ করে। যেমনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক স্ক্রিন এবং এই ব্ল্যাঙ্ক স্ক্রিনের মধ্যে আমরা এখন হেডিং ব্যবহার করব। যদিও অলরেডি আমরা এইচটিএমএল এর হেডিং একটু দেখেছি, কিন্তু আজকের ভিডিওতে আমরা সরাসরি হেডিং কিভাবে কাজ করে এবং কেন হেডিং এতটা গুরুত্বপূর্ণ এইচটিএমএল এ, এগুলো নিয়ে কথা বলবো। তো আগেও আমি বলেছি, আরও একবার বলছি, এইচটিএমএল এর যে হেডিং, এখানে মোট 6টা হেডিং আছে, H1, H2, H3, H4, H5 এবং H6। তো চলেন আমরা একটু হেডিংগুলো দেখি। তো ধরেন আপনি যদি হেডিং লিখতে চান, ডেফিনেটলি হেডিং আপনাকে বডি ট্যাগ দুইটার, মানে ওপেনিং এবং ক্লোজিং, এই দুইটার মাঝখানে লিখতে হবে। তো আমরা এখানে লিখলাম হচ্ছে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট H1। H1 হচ্ছে আমাদের সবচেয়ে বড় হেডিং এবং আমি সবগুলো আগে লিখে নিই, তারপর আমরা বলছি। তো এবার আমরা ধরেন লিখলাম যে আই এম আলী হোসাইন। ওকে, এবার আমি যদি এটা সেভ করি, আপনি দেখেন আমাদের সিম্পলি এখানে আই এম আলী হোসাইন লেখাটা চলে আসছে। এবার আমরা যদি H2 হেডিংটা দেখতে চাই, লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট আপনি সিম্পলি দিবেন H2, এখানে আপনি দিতে পারেন। তারপর আমরা যদি এবার H3 লিখতে চাই, আমরা সিম্পলি এখানে H2টাকে H3 করে দিতে পারি এবং এখানে গিয়ে আমরা বলবো কি H3। হ্যাঁ, এবার এই একইভাবে আমরা হচ্ছে H6 পর্যন্ত করে ফেলবো আর কি। তো এটাকে আমরা বলবো H4, এটাকে আমরা বলবো H5, এটাকে আমরা বলবো H6 এবং এখানে আমরা বললাম H6, H5, H4। আচ্ছা, তো দেখেন এটা হচ্ছে হেডিং এর যেমনটা ব্যাপার, এটা হচ্ছে আমাদের ওপেনিং হেডিং, এটা হচ্ছে আমাদের ক্লোজিং হেডিং। এটা হচ্ছে H1, একইভাবে H2 এর এটা ওপেনিং, এটা ক্লোজিং, H3 এর এটা ওপেনিং, এটা ক্লোজিং, H4 এর এটা ওপেনিং, এটা ক্লোজিং, H5 এর এটা ওপেনিং, এটা ক্লোজিং, H6 এর এটা ওপেনিং, এটা ক্লোজিং। একদমই বলে ফেললাম। তো এবার আমি যদি প্রজেক্টটাকে সেভ করি, আপনি দেখেন এখানে হচ্ছে যে আমাদের প্রত্যেকটা হেডিং অর্ডার মতো দেখাচ্ছে এবং H6 সংখ্যায় সবচেয়ে বড় হলেও এইচটিএমএল এটার প্রায়োরিটি সবচেয়ে কম। দেখেন এটা সংখ্যা মানে দেখাচ্ছেও সবচেয়ে ছোট করে। H1 নামে মানে 1 যদি কমও হয়, তারপরেও 1টা এখানে সবচেয়ে বড়। তো আপনি মনে রাখবেন আমাদের স্কুলের অর্ডারের মতো, রোল নাম্বার 1 যে, সে সবচেয়ে মেধাবী বা সে সবচেয়ে বেশি নম্বর পেয়েছে, তাই তার রোল 1, যদিও এখনও সেই সিস্টেমটা ফলো করা হয় না। তারপরেও আপনি দেখেন H1 হচ্ছে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে আমাদের সার্চ ইঞ্জিনে, H2 এর পরে প্রায়োরিটি পাবে, মানে H1 এর চেয়ে একটু লেস আপনি যদি বলেন তাহলে সেটা হচ্ছে H2, তারপরে H3, তারপরে H4, H5, H6 এবং ব্রাউজার আপনার যে হেডিংগুলো এদেরকে রেন্ডারও করবে সবচেয়ে বড় করে H1 আর সবচেয়ে ছোট করে H6 কে। তো এই 6টা হেডিংয়ে আমরা হচ্ছে HTML এ ব্যবহার করি। এখন এই যে হেডিংগুলো, এগুলো কেন এতটা গুরুত্বপূর্ণ? কারণ আপনি কিন্তু স্টাইল ট্যাগ ব্যবহার করে বা আপনি CSS ব্যবহার করে এই H6 কে H1 এর চেয়েও বড় করতে পারবেন, আবার H1 কে H6 এর চেয়ে ছোট করতে পারবেন। দেখেন আমি যদি একটুখানি দেখাই আপনাকে, আমরা এই যে H6 আছে এটাকে আমি ডুপ্লিকেট করে নিচে নিয়ে আসি এবং সরি H1টা, এবং এখানে আমরা যদি এখন স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে এখানে আমি যদি লিখি ফন্ট সাইজ এবং এখানে এখন আমি ধরেন দিলাম হচ্ছে 14 পিক্সেল। এবার আমি যদি এটাকে সেভ করি, আপনি দেখেন এই যে আমাদের এই H1টা এখন কত ছোট। এবার এই যে H6 আছে এটাকে আমি যদি এখন ডুপ্লিকেট করে নিচে নিয়ে আসি, মানে H1 এর নিচে, এবং এখানে এসে এখন আমি যদি স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করি এবং এখানে এখন আমি যদি বলি যে তোমার ফন্ট সাইজ হচ্ছে 60 পিক্সেল, এবার আমি যদি সেভ করি, আপনি দেখেন এই যে আমাদের ডিফল্ট ব্রাউজারের যে H1 এর চেয়েও কিন্তু আমাদের এখন H6 বড় হয়ে গেল। তার মানে আপনি কিন্তু স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে এদেরকে আপনি বড় ছোট করতে পারবেন এবং CSS এ গেলে আরো অনেক মজার কাজ আপনি এদের দিয়ে করতে পারবেন। তো আমরা যেহেতু HTML শিখছি এবং এখন একদম বিগিনিং স্টেজে আছি, আমরা এখন CSS নিয়ে কথা বলবো না খুব একটা। তারপর আমি জাস্ট আপনাদেরকে ক্লিয়ার পিকচারটা বোঝাতে চাচ্ছি যে আপনি যে একটা জিনিস দেখতে বড় হলেই যে আসলে সে H1 বা তার প্রায়োরিটি বেশি ব্রাউজারের কাছে বা সার্চ ইঞ্জিনের কাছে, এমনটা নাও হতে পারে। কারণ হচ্ছে আমরা CSS দিয়ে এদেরকে বড় ছোট করতে পারি, কিন্তু সার্চ ইঞ্জিন আপনার ওয়েবসাইটটাকে ইন্ডেক্স করবে সার্চ ইঞ্জিনগুলোতে এই H1 হেডিং এর উপর। আপনি আপনার ওয়েবসাইটের যে টাইটেলটা সেটা চেষ্টা করবেন H1 দিয়ে দিতে, এরপরে আপনার যেটা সাবটাইটেল থাকবে সেটাকে আপনি দিবেন H2 দিয়ে, এবং আপনার ওয়েবসাইটের যে টাইটেলগুলো থাকবে তাদের ইম্পর্টেন্সের উপর ভিত্তি করে আপনি আপনার হেডিংগুলোকে সাজাবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা থাকবে সেটাকে আপনি H1 দিবেন, এরপরের একটু মিডিয়াম ইম্পর্টেন্ট যেটা সেটাকে H2, এরপর H3, এভাবে দিবেন। একটা পেজের মধ্যে চেষ্টা করবেন একটার বেশি H1 না দিতে, এটা হচ্ছে গুড প্র্যাকটিস। এবং চেষ্টা করবেন যে হেডিংটা দিচ্ছেন এটাকে যতটা সম্ভব উপরের দিকে দিতে, যেমন বডির কাছাকাছি বা হেডিং এরিয়াতে আপনি চেষ্টা করবেন H1টাকে ব্যবহার করতে। অথবা আপনি যদি কোনো একটা ব্লগ পোস্ট লিখেন, সেই ব্লগ পোস্টের টাইটেলটা চেষ্টা করবেন H1 দিয়ে দিতে, বা আপনি যদি মনে করেন আপনার ওয়েবসাইটের যে নামটা সেটা আপনি H1 দিয়ে ফেলেছেন, সেক্ষেত্রে আপনি
টাইটেলের পরে আপনার ব্লগের যে টাইটেল সেই টাইটেলটাকে আপনি H2 দিয়ে দিতে পারেন। তো এভাবে আপনি যদি আপনার কন্টেন্টগুলোকে অর্গানাইজ করেন তাহলে দেখবেন যে আপনার ওয়েবসাইটটা খুব সুন্দর করে সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করবে। কারণ আমাদের যদি সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিংয়ের ব্যাপারটা মাথায় না রাখা লাগতো, সেক্ষেত্রে আমরা কিন্তু H6 দিয়েও টাইটেল দিতে পারতাম এবং এরপরে আমরা এরকম ফন্ট সাইজ বড় ছোট করে, মার্জিন কমিয়ে বাড়িয়ে, প্যাডিং কমিয়ে বাড়িয়ে, লাইন হাইট বাড়িয়ে কমিয়ে আমরা কিন্তু একেবারে বড় করে সুন্দর করে দেখাতে পারি H6কেও। তো H6কে আমি এত বড় করে দেখালে সেটা ইউজার দেখবে, হ্যাঁ ঠিক আছে এটা একটা টাইটেল, কিন্তু সার্চ ইঞ্জিন তো আর সেটা দেখবে না। সার্চ ইঞ্জিন আপনার যে হেডিংটা, আপনার HTML-টা সেটা দেখবে। তো সার্চ ইঞ্জিন যেহেতু আপনার HTML-টা দেখছে এবং সেটার উপর ভিত্তি করে আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করাচ্ছে, তাই হেডিংটা আপনার ওয়েবসাইটে এতটা গুরুত্বপূর্ণ। তো আমরা এখন একটু লার্নিংয়ের জন্য আমরা একটা ওয়েবসাইট, যেমন ধরেন আমরা যদি আল জাজিরা ওপেন করি, আল জাজিরার ওয়েবসাইটে ধরেন আমরা এখন গেলাম, যাবার পর এখানে দেখেন এখানে অনেক অনেক আর্টিকেল আছে। তো এখান থেকে এখন আপনি যদি যে কোনো একটা আর্টিকেল যদি আপনি ওপেন করেন, ধরেন আমরা একটা আর্টিকেল, র্যান্ডম একটা আর্টিকেল ওপেন করলাম, এই আর্টিকেলটা ওপেন করার পর আপনি দেখেন এরা হচ্ছে যে ওয়েবসাইটে একদম প্রথমে এত বড় একটা অ্যাড দিয়ে রেখেছে। আমরা যদি ওয়েবসাইটটা এখান থেকে শুরু বলে ভাবি, সেক্ষেত্রে আমরা একটু রাইট ক্লিক করে যদি এটার একটু ইন্সপেক্ট দেখি, আমি আপনাকে রিকমেন্ড করবো আপনি যখনই কোনো একটা ওয়েবসাইট পাবেন সেটা একটু ইন্সপেক্ট করে করে দেখবেন যে তারা আসলে কি করেছে। তো এখানে আপনি দেখেন তাদের যে লোগোটা, এটা একটা এসভিজি লোগো, তার মানে আমাদের ওয়েবসাইটের বা এই আল জাজিরা পেজের সবচেয়ে ইম্পর্ট্যান্ট লাইন কোনটা, এটা, তাই না? তাহলে এটাকে তারা কিভাবে নিয়েছে আমরা একটু দেখি। আপনি স্ট্যান্ডার্ড প্র্যাকটিসে কোড দেখার জন্য এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। দেখেন তারা H1 দিয়ে নিয়েছে, দেখেন H1 হেডিং, আমাদের ওয়েবসাইটের এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট লাইন, এটা কিন্তু তারা H1 দিয়ে নিয়েছে। এরপর একটু নিচের দিকে আসলে দেখেন এটা হচ্ছে আমরা বলতে পারি একটু কম ইম্পর্ট্যান্ট লাইন। তো এটাকে তারা কিভাবে নিয়েছে আপনি একটু দেখেন, এটাকে তারা H2 দিয়ে নিয়েছে। দেখেন আমি একটু আগে ঠিক আপনাকে যেভাবে বললাম, আমি একদম রিয়েল লাইফ সিনারিও দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আরেকটা লাইন, এই লাইনটা আমরা যদি এখন ওপেন করি এটাও H2, কারণ আমরা স্টাইলটাই দেখেছি, তাই না? সেম স্টাইলিং। তো এখন আমরা একটু আল জাজিরা বাদ দিলাম, এবার আমরা যদি একটু বিবিসিতে যাই, বিবিসি ওয়েবসাইটটা আমরা যদি একটু ওপেন করি, এখানে ওপেন করলাম। এখানে ওপেন করার পর আমরা যে কোনো একটা, ধরেন ক্রিকেট, বাংলাদেশের মানুষ বা ভারতের মানুষের ক্রিকেটটা বেশি ফেভারিট, মানে ক্রিকেট নিয়ে বেশি আমরা ইন্টারেস্টেড আর কি। তো যে কোনো একটা পেজ আমরা ওপেন করলাম। তো ওপেন করার পর আপনি একটু দেখেন এই পেজের সবচেয়ে ইম্পর্ট্যান্ট লাইন কোনটা হতে পারে। এটা হচ্ছে, তো এটা তো হাইলাইটস, এটা তো আসলে ব্লগ না, আমরা নিউজে যাব। নিউজ থেকে, আচ্ছা আমরা এখান থেকে একটা নিউজই ওপেন করি, হ্যাঁ এই নিউজটা। তো এই নিউজটা যদি আমরা ওপেন করি, আপনি একটু দেখেন এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট লাইন এটা। আমরা যদি রাইট ক্লিক করে ইন্সপেক্ট করি তাহলে আপনি একটু দেখেন তারা এখানে এটা আসলে একটা বাটন হিসেবে তারা এটাকে নিয়েছে, কারণ হচ্ছে এখানে লাইভ আমাদের ওয়েবসাইটে, মানে তাদের ওয়েবসাইটে লাইভ রিভিউটা দেখাচ্ছে। আচ্ছা তো আমরা একটু নিচের দিকে আসি, বিবিসিতে ধরেন এটা যদি আমরা একটু দেখি, এটাও হেডিং হবার কথা। দেখেন এটা হচ্ছে তারা H3 দিয়ে নিয়েছে, কারণ এটা খুব একটা ইম্পর্ট্যান্ট লাইন না এখানকার জন্য। বিবিসির ওয়েবসাইটের স্ট্রাকচারটা একটু উইয়ার্ড। আমরা যদি একটু প্রথম আলো ওপেন করি, দেখেন তারা কিন্তু তাদের লেস সিগনিফিক্যান্ট যেটা হেডিং সেটাকে তারা H3 দিয়ে নিয়েছে। এবার আমরা যদি প্রথম আলোতে যাই, তো প্রথম আলোর ওয়েবসাইটে আসার পরে আপনি এখানে, আমি হচ্ছে যে আপনাদেরকে শেখানোর জন্য এটাকে জুম করেছিলাম একবার। তো এখন আমরা এখান থেকে হচ্ছে যে কোনো একটা লিঙ্ক ওপেন করি। ওপেন করার পর এটাকে যদি এখন আমরা রাইট ক্লিক করে ইন্সপেক্ট করি, আপনি দেখেন H1, যেহেতু এটা একটা টাইটেল, সে কারণে এই টাইটেলটাকে, বা যেহেতু এটা একটা টাইটেল এবং এটা যেহেতু খুবই ইম্পর্ট্যান্ট, তাই এটা তারা কিভাবে নিয়েছে, H1 দিয়ে নিয়েছে। তার মানে আপনি দেখতে পাচ্ছেন প্রোডাকশানে আমরা যে ওয়েবসাইটগুলো দেখি সেখানেও তারা ইম্পর্ট্যান্ট লাইনগুলোকে H1 দিয়ে নেয়, তার চেয়ে একটু কম ইম্পর্ট্যান্ট যেটা সেটাকে H2, তারপরেরটা H3, এভাবে তারা হচ্ছে প্রত্যেকটা জিনিসকে অর্গানাইজ করে। এবং আপনি আপনার ওয়েবসাইটে যদি একের অধিক H1টা ব্যবহার করেন, হেডিং 1টা, সেক্ষেত্রে আপনি W3C ভ্যালিডেশনে এররও খাওয়ার সম্ভাবনা আছে, বা ওয়ার্নিং আপনি পাবেন, এরর পাবেন না, ওয়ার্নিং পাবেন আর কি। তো বেস্ট প্র্যাকটিস হচ্ছে একটা HTML পেজের মধ্যে আপনি চেষ্টা করবেন একবার হেডিংটা ব্যবহার করতে, হেডিং 1, এবং হেডিং 2, হেডিং 3, হেডিং 4কে আপনি চাইলে মাল্টিপল টাইম ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে মোটামুটি আমাদের HTML হেডিং এর ওভারভিউ। আমি যদি খুব সংক্ষেপে আপনাকে একবার রিক্যাপ করাই, HTML এ মোট 6টা হেডিং আছে, H1, H2, H3, H4, H5 এবং H6। H1 এর প্রায়োরিটি সবচেয়ে বেশি সার্চ ইঞ্জিনে, H6 এর প্রায়োরিটি সবচেয়ে কম সার্চ ইঞ্জিনে।
তাই আপনি যদি চান যে আপনার যে ওয়েবসাইট বানিয়েছেন সেই ওয়েবসাইটের যে ব্লগগুলো সেগুলো সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করুক, সেক্ষেত্রে আপনি অবশ্যই হেডিংটা দিবেন হচ্ছে H1 দিয়ে। তো এভাবে যদি আপনি আপনার হেডিংগুলোকে অর্গানাইজ করে আপনি আপনার প্রজেক্টে ব্যবহার করেন, তাহলে আপনার প্রজেক্টটাও স্ট্যান্ডার্ড প্রজেক্ট হবে। আমি চাই আপনাদের ফাউন্ডেশনটা স্ট্রং হোক, যাতে করে আপনি খুব ভালো একটা ডেভেলপার হতে পারেন। আপনি HTML-টা ভালো করে শিখবেন, এরপরে CSS এর আমার যে প্লেলিস্টটা আছে আপনি সেটা দেখবেন, আপনি জাভাস্ক্রিপ্টের প্লেলিস্ট দেখবেন, আপনি বুটস্ট্র্যাপের প্লেলিস্ট দেখবেন, আপনি টেলউইন্ড শিখবেন, আপনি PHP শিখবেন, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শিখবেন, প্লাগইন ডেভেলপমেন্ট শিখবেন, এলিমেন্টর শিখবেন। এত কন্টেন্ট আমার চ্যানেলে অলরেডি আছে, আপনি চাইলেই এগুলো শিখতে পারেন। এবং এগুলো শেখার জন্য তো আমি আপনাদের কাছ থেকে কখনোই কোনো টাকা পয়সা চাইনি। আমি চেয়েছি আপনারা জাস্ট আমাকে একটু সাপোর্ট করবেন, ভিডিওগুলো ডাউনলোড না করে ইউটিউব থেকেই দেখবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে উৎসাহ দিবেন। এগুলোই আসলে আপনাদের কাছ থেকে আমি চেয়েছি। অবশ্যই দোয়া চাই। আশা করব ভালোভাবে কাজগুলো শিখে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবেন, নিজেকে একটা ব্যাকআপ আপনি দিতে পারবেন, পরিবারের পাশে আপনি দাঁড়াতে পারবেন। দোয়া রইল আপনার জন্য, আমার জন্য দোয়া করবেন। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রকোডারের সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।